সত্যজিৎ লেকচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সত্যজিৎ সেন। আজকে আমি আপনাদের সাথে প্রোগ্রামিং এর খুঁটিনাটি বিষয় সম্বন্ধে আলোকপাত করব। এক নজরে আমাদের আলোচনা দেখে নেওয়া যাক। প্রথমে থাকছে কম্পিউটার তত্ত্ব, এরপর কম্পিউটার শ্রেণীবিন্যাস, মানুষ ও কম্পিউটারের ভাষা, কম্পিউটার ভাষার প্রজন্ম, কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ অংশ সম্বন্ধে সম্য জ্ঞান, প্রোগ্রামিং ভাষা এবং এর ব্যবহার, বেসিক ভাষা সি, প্রোগ্রামিং এর হাতেখড়ি অর্থাৎ সি দিয়ে মূলত প্রোগ্রামিংটা করা ভালো, কারণ যে ব্যক্তি সি দিয়ে কোনো প্রোগ্রাম শুরু করবে আর যে কোনো প্রোগ্রাম বুঝতে বা ধরতে কোনো ধরনের সমস্যা হবে না, তাই সি দিয়ে প্রোগ্রামিং এর হাতেখড়ি করাটা বেস্ট। ফ্লো চার্ট ও অ্যালগোরিদম সম্বন্ধে সম্যক জ্ঞান, প্রবলেম সলভ করার ক্ষেত্রে ফ্লো চার্ট ও অ্যালগোরিদম এর সম্যক জ্ঞান জানার কোনো বিকল্প নেই। যখন একটা মানুষ ফ্লো চার্ট ও অ্যালগোরিদম খুব সহজে অ্যানালাইসিস করে সেটাকে ইজিলি সলভ করতে সক্ষম হবে, তখনই সে যে কোনো ধরনের প্রোগ্রাম খুব কম সময়ের মধ্যে মেরে ফেলতে সক্ষম হবে। পরবর্তীতে ফ্লো চার্ট লেখার নিয়মাবলী, কি করে কি ওয়ে ফলো করলে আমরা ফ্লো চার্ট লিখতে পারবো, আর বেসিক সি প্রোগ্রামের গঠন পরে আলোচনা করব সুডো কোড ও সোর্স কোড নিয়ে। সুডো কোড জিনিসটা কি, সোর্স কোড তো কি সেটা জানেনি, না জানলেও সমস্যা নেই, আমি আজকে সবটা আইডিয়া দিয়ে দেবো। সুডো কোড, সোর্স কোড এই সম্বন্ধে, ডিবাগিং, একটা কোড লেখার পর সেটিকে কি করে আপনারা ব্যাখ্যা করবেন বা ভেঙে ভেঙে বুঝবেন, সেই প্রক্রিয়াটা হচ্ছে মূলত ডিবাগিং। তো আজকে আমি সেটিও আলোচনা করতে চলেছি। আর এটা হচ্ছে ভুল, প্রোগ্রাম করার সময় দু ধরনের ভুল হয়ে থাকে, একটা হচ্ছে রান টাইম ভুল, অপরটি হচ্ছে কম্পাইল টাইম ভুল। তো রান টাইম ভুল এবং কম্পাইল টাইম ভুল এই জিনিসগুলো কি সেটিও আমরা প্রোগ্রামিং এর মাধ্যমেই বুঝবো। দেন আজকে লাস্ট টপিক, প্রোগ্রাম বা সমস্যা সমাধানের ধাপ। তো শুরুতেই একটুখানি কম্পিউটার তত্ত্ব। একটি চিত্র প্রদর্শিত হচ্ছে আপনাদের সামনে। আপনারা কি এই ভদ্রলোককে চিনেন? হ্যাঁ, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন ডিজিটাল কম্পিউটারের প্রবক্তা, ইংরেজ গণিতবিদ ও একজন উদ্ভাবক চার্লস বেবেজ। তার জন্ম হয়েছিল 26শে ডিসেম্বর 1791 খ্রিস্টাব্দে লন্ডনে, ইংল্যান্ডে, এবং তিনি মৃত্যুবরণ করেন 18ই অক্টোবর 1871 সালে। তো কম্পিউটার তথ্য জানার জন্য আমাদের এই সিম্পল ইনফরমেশনগুলো একটু জেনে নেওয়া দরকার। আপনারা চাইলে এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে রেখে নিতে পারেন। আর ফার্স্ট যে কম্পিউটারটা, বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ENIAC। আমি এখানে ENIAC টার্মসটাকে ফুল এলাবোরেট করেছি। E ফর ইলেকট্রনিক, N ফর নিউমেরিক্যাল, I ফর ইন্টিগ্রেটর, A ফর অ্যান্ড, এবং C হচ্ছে কম্পিউটারকে নির্দেশ করে। তো এই হচ্ছে ENIAC এর এলাবোরেশন। তো পরবর্তী টপিকসে মুভ করছি। কম্পিউটারের শ্রেণীবিন্যাস। কম্পিউটারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়, সেটি হচ্ছে মূলত কম্পিউটারের শ্রেণীবিন্যাস। কম্পিউটার মূলত তিন ধরনের: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার এবং হাইব্রিড কম্পিউটার। প্রথমেই আমি অ্যানালগ কম্পিউটার সম্বন্ধে কিছু কথা বলে নিই। অ্যানালগ কম্পিউটারটা হচ্ছে পরিমাপক যন্ত্র। এই কম্পিউটারের সাহায্যে মূলত উচ্চতা, গভীরতা, বিভব, তাপমাত্রা ইত্যাদি পরিমাপ করা হয় এবং পরিমাপ অনুযায়ী মানের ক্রমাগত পরিবর্তনশীলতা গণনা ও সঞ্চয় করা হয়। অ্যানালগ কম্পিউটারে কিন্তু মেমোরি খুব বেশি হয় না। অ্যানালগ কম্পিউটার আবার নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন রেফ্রিজারেটরে, স্পিডোমিটারে, থার্মোমিটারে, বিমানের ককপিট আপনারা দেখতে পেয়ে যাবেন অ্যানালগ কম্পিউটার, জাহাজে ইত্যাদি ক্ষেত্রে। তারপরে আসছে ডিজিটাল কম্পিউটার নিয়ে। ডিজিটাল কম্পিউটারগুলো মূলত বাইনারি ডিজিট কি 0-1। ডিজিটাল কম্পিউটারগুলো প্রায় সমস্ত ক্ষেত্রে, বিমান, জাহাজ, সাবমেরিন, কারখানা, স্বাস্থ্যসেবা, ব্যাংক, বিদ্যালয়, বাসাবাড়ি ইত্যাদি প্রায় সকল ক্ষেত্রেই ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়। কিছু ডিজিটাল কম্পিউটার উদাহরণ যদি আমি দিতে চাই, বলতে পারি ডেস্কটপ, ল্যাপটপ, ফোন ইত্যাদি। আচ্ছা, তো এবার আসি হাইব্রিড কম্পিউটার, সেটাকে নিয়ে। এই যে হাইব্রিড কম্পিউটার হচ্ছে অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি কম্পিউটার। তাই এই কম্পিউটারগুলো অ্যানালগ ও ডিজিটাল দুই ধরনের ডেটা প্রসেস করতে পারে, অর্থাৎ অ্যানালগ ডেটা প্রসেস করতে পারবে এবং ডিজিটাল ডেটাও প্রসেস করতে সক্ষম হবে। আর এটার বেস্ট উদাহরণ যদি আমি দিতে চাই, সেটা হচ্ছে হাসপাতালের আইসিইউতে যে রোগীর শারীরিক অবস্থা দেখা হয় বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে, বিমানে, জাহাজে, সাবমেরিনে, কলকারখানায়, এই হাইব্রিড কম্পিউটারটা বেশি ব্যবহৃত হয়। এখন আমরা দেখব অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটার, এদের কোনো
শ্রেণীবিন্যাস আছে কিনা। প্রথমেই দেখছি ডিজিটাল কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারের আবার ভাগ করা হয়েছে ডিজিটাল কম্পিউটারকে। প্রথমটি সুপার কম্পিউটার। আমি সবগুলো এলাবোরেট করব, বিশ্লেষণ করব এগুলো কাজ কি, এগুলো কি, এবং ছবি সহ পরবর্তীতে আমি ছবি সহ দেখাবো। সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার সম্বন্ধে যদি বলতে যাই তাহলে সুপার কম্পিউটার হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটার। এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ খুব সহজে করে ফেলতে পারি, তাই এর নাম মূলত সুপার কম্পিউটার। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। আমি নেক্সট যে টপিকস আছে সেখানে আপনাদেরকে ছবির মাধ্যমে সুপার কম্পিউটার দেখতে কেমন হয় সেটি দেখিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটার সাধারণত অফিস, ব্যাংকে দেখতে পাওয়া যায়। এই মেইন ফ্রেম কম্পিউটার অনেকগুলো মাইক্রো ও মিনি কম্পিউটারকে নিয়ন্ত্রণ করে। তো এই যে মেইন ফ্রেম কম্পিউটারের পরে যে দুটো কম্পিউটার আছে, মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটার, এই দুটো কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে কে? মেইন ফ্রেম কম্পিউটার। একটা দুটো না, অনেকগুলো কম্পিউটারকে মূলত নিয়ন্ত্রণ করবে মেইন ফ্রেম কম্পিউটার, এবং বিপুল পরিমাণ তথ্য সঞ্চয় রাখতে সক্ষম এই মেইন ফ্রেম কম্পিউটার। আচ্ছা, তার আগে আমরা যে সুপার কম্পিউটার সম্বন্ধে জেনেছি, সেই সুপার কম্পিউটারের পরবর্তী জায়গায় কিন্তু মেইন ফ্রেম কম্পিউটারের সুপার কম্পিউটার কিন্তু অত্যন্ত শক্তিশালী ও দ্রুত গতি সম্পন্ন। আর যদি এর গতি সম্বন্ধে বলতে যাই, সুপার কম্পিউটারের গতি সেকেন্ডে 1 বিলিয়ন ক্যারেক্টার। জাস্ট এতটুকু মনে রাখলেই হবে। আর মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার পরবর্তী জায়গায় রয়েছে মেইন ফ্রেম কম্পিউটার, সেটি মিনি কম্পিউটার এবং মাইক্রো কম্পিউটারের মতো অনেক কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। এরপরে আসছি মিনি কম্পিউটারকে। মিনি কম্পিউটারের কাছে মিনি কম্পিউটার কি? মিনি কম্পিউটার হচ্ছে মূলত দেখতে ডেস্কটপের মতনই, কিন্তু ডেস্কটপের চেয়ে শক্তিশালী। আমরা যখন চিত্রে দেখব তখনই খুব সহজে বুঝতে পারবো কোনটা মিনি কম্পিউটার। এর পরবর্তী মাইক্রো কম্পিউটার। মাইক্রো কম্পিউটার আবার 4টি ভাগে ভাগ করা হয়েছে, সে ভাগগুলো সম্বন্ধে আমরা একটু পরে যাচ্ছি। তবে মাইক্রো কম্পিউটার গুলো হচ্ছে আমরা অহরহ ব্যবহার করছি, যেমন কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল, এই সমস্ত যে ইলেকট্রনিক ডিভাইস, এগুলো হচ্ছে মূলত মাইক্রো কম্পিউটার। তো আজকে আপনারা জেনে গেলেন আপনারা হাতে যে ডিভাইসটি ব্যবহার করছেন এগুলো কোন কম্পিউটার আন্ডারে অন্তর্ভুক্ত। সবগুলোই মাইক্রো কম্পিউটার আন্ডারে অন্তর্ভুক্ত। তার মানে এই সবই হচ্ছে মাইক্রো কম্পিউটার। দেখতে পাচ্ছেন ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, পামটপ। পামটপ হচ্ছে যে সকল জিনিস আমরা হাতের তালুতে রেখে ব্যবহার করি, সে সকল জিনিসকে পাম্প স্টপ বলে। এই যে হাতের তালু, হাতের যে তালু রয়েছে সেই তালুটাকে বলে পাম্প, অর্থাৎ হাতের তালুতে রেখে যেহেতু আমরা মোবাইলটাকে ব্যবহার করতেছি তাই একে পাম্পটপও বলা হয়। ট্যাবলেট, এটা ওই ধরনের পাম্পটপ, নোটবুক, ট্যাবলেট। আচ্ছা, এখন পরবর্তী টপিকস। আমরা তো অ্যানালগ কম্পিউটার নিয়ে আলোচনা করলাম, এখানে এর উদাহরণ দেখি ছবি সহ। এই দেখতে পাচ্ছেন থার্মোমিটার, অ্যানালগ কম্পিউটারের উদাহরণ। এই স্পিডোমিটার, যেটা সম্বন্ধে আমি আগেই বলেছি। আর এই যে পরবর্তী চিত্র, দেখতে পাচ্ছেন পাইলটের রুম দেখানো হচ্ছে এবং সেই চিত্রে বিভিন্ন ধরনের সামগ্রী দেখানো হচ্ছে। পাইলটের ব্যবহৃত বিভিন্ন অ্যানালগ কম্পিউটার সামগ্রী। এখন আমরা দেখব ডিজিটাল কম্পিউটারের উদাহরণ। এটা তো সবাই জানেন। দেখতে পাচ্ছেন চিত্রে ডেস্কটপ, তারপরে হচ্ছে ল্যাপটপ। আর ডিজিটাল কম্পিউটার তো আপনাকে দেখালাম অনেক কিছু পূর্ববর্তী টপিকসে। মোবাইল হতে পারে, ট্যাবলেট হতে পারে, এটসেট্রা। এখন হাইব্রিড কম্পিউটার উদাহরণ দেখা যায়। এই যে এটা দেখতে পাচ্ছেন চিত্রে একটি আইসিইউ দেখানো হচ্ছে। আইসিইউতে বিভিন্ন ধরনের হাইব্রিড কম্পিউটার ব্যবহার করা হয়। হাইব্রিড কম্পিউটার হচ্ছে মূলত অ্যানালগ কম্পিউটার এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি এক ধরনের কম্পিউটার। আর এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটা তো আমি পূর্ববর্তী টপিকসে আলোচনা করলাম। এই কম্পিউটার একটা শ্রেণীবিন্যাসের ধাপগুলো আছে মাইক্রো কম্পিউটার। ওই যে আপনাদেরকে যে কিছুক্ষণ আগে এলাবোরেট করেছি মাইক্রো কম্পিউটার সম্বন্ধে, এটা ছবি দেখে নিন। এখন মাইক্রো কম্পিউটার দেখতে কিরকম, যে মাইক্রো কম্পিউটারের পরবর্তী যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারের চিত্র সাধারণত এরকম পেয়ে থাকবেন। আপনারা যদি ইন্টারনেটে সার্চ করেন মিনি কম্পিউটার লিখে আরো ভালো ধরনের ছবি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার। দেখতে পাচ্ছেন কম্পিউটারগুলো কিরকম। আর পাশাপাশি সুপার কম্পিউটার, আর এখানে সামিট দেখতে পাচ্ছেন, নাম লেখা আছে সামিট। সুপার কম্পিউটার এটা হচ্ছে প্রচন্ড ক্ষমতা সম্পন্ন একটি কম্পিউটার, সেজন্য এর নাম সুপার কম্পিউটার। আর এগুলোর এলাবোরেশন তো আমি প্রথমেই পূর্ববর্তী টপিকসে দিয়ে দিয়েছি। তো এখন আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখে দিলাম আসলে মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং সুপার কম্পিউটার
দেখতে কিরকম হয়। এখন আমরা চলে আসছি মানুষ ও কম্পিউটারের ভাষা। টপিকের শুরুতে আমি সিম্পলি কয়েকটা কথা বলে নিই। আমরা মানুষ বিভিন্ন ধরনের ভাষায় কিন্তু কমিউনিকেট করি আমাদের মনের ভাবটা প্রকাশ করার জন্য। সাধারণত একজন বাংলাদেশী হিসেবে আমরা প্রথম ভাষা হিসেবে ব্যবহার করি বাংলাকে এবং দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহার করি ইংলিশকে। তাছাড়া বিভিন্ন অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষা তো রয়েছেই, ওটা আলাদা জিনিস। ঠিক সেরকম কম্পিউটারের সাথে যখন আমরা কমিউনিকেট করি, একটি কম্পিউটারের ভাষাও রয়েছে। সেই ভাষাটাকে মূলত আমরা আয়ত্ত করে কম্পিউটারকে নির্দেশনা প্রদান করে থাকি। সেই ভাষাটা হচ্ছে মূলত কম্পিউটারের ভাষা। আমি এখানে মূলত আপনাদের বোঝার সুবিধার্থে জিনিসগুলো আরো এলাবোরেট করে রেখেছি, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। এরপরে আছে কম্পিউটারের ভাষা। দেখতে পাচ্ছেন কম্পিউটারের ভাষা, মেশিনের ভাষা হচ্ছে বাইনারি, মূলত 0-1 এর সমন্বয় তৈরি। এরা 0-1 ছাড়া মূলত কিছুই বোঝে না। তো আমাদের যা কিছুই লেখি না কেন কম্পিউটারকে সেটি বোঝার জন্য 0-1 এর ভাষায় বোঝাতে হবে। আর যেহেতু মানুষ মেশিন ল্যাঙ্গুয়েজ অত সহজে বুঝতে পারে না, তাই সহজে বোঝার জন্য মানুষের বোধগম্য করার জন্য কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে, যার মাধ্যমে প্রোগ্রামিং করাটা খুব সহজ হবে। আর এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে মূলত 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে: লো লেভেল, মিড লেভেল ও হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো কি তা আমরা মূলত যখন প্রোগ্রামিং করব তখন আস্তে আস্তে জেনে যাব। আচ্ছা, আপনারা যদি এই টপিকসটা স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এখন আমরা দেখব কম্পিউটারের ভাষার প্রজন্ম, এই যে কিভাবে কম্পিউটারের ভাষাটা এসেছে। প্রথমেই লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজটা সম্বন্ধে দেখুন। এটা প্রথম প্রজন্মের ভাষাটা শুরু হয়েছিল 1945 সালে এবং সেই প্রথম প্রজন্মের শেষ ধরা হচ্ছে 1949 সালকে। প্রথম প্রজন্মের যে ভাষা অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা লেখা হয় মূলত 0 এবং 1 দিয়ে। তারপরে দ্বিতীয় প্রজন্মের ভাষাও কিন্তু মূলত লো লেভেল ল্যাঙ্গুয়েজেরই অন্তর্ভুক্ত এবং সেই লো লেভেল ল্যাঙ্গুয়েজের দ্বিতীয় প্রজন্ম শুরু হয়ে গিয়েছিল 1950 সালে এবং সেটি শেষ হয়েছিল 1959 সালে। আর এই ভাষা ব্যবহৃত হয় কার্নেল ও হার্ডওয়্যার ড্রাইভে। পরবর্তী যে থার্ড জেনারেশন, এটা কিন্তু লো লেভেল ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়বে না, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়বে। আর সেটা হচ্ছে থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। আর পরবর্তী হচ্ছে ফিফথ জেনারেশন, 3, 4, 5, এগুলো হচ্ছে মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমি একটা কথা বলেছিলাম মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এগুলো মূলত মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু ভাষা আছে এগুলোকে মূলত এদের মধ্যে কিছু ভাষা যাদেরকে হাই লেভেল, মিড লেভেল এর মধ্যে কনসিডার করা হয়। তবে এখানে আমি মূলত হাই লেভেল আর লো লেভেল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সে যাই হোক, এখন থার্ড প্রজন্মের যে ভাষাগুলো দেখে নিন। আমি যে ভাষার কথা এতক্ষণ ধরে বলছি সে ভাষাগুলো একটু দেখে নিন। আমাদের ভাষা যেরকম বাংলা, ইংলিশ, সেরকম কম্পিউটারের ভাষা রয়েছে। তো সেরকম কিছু ভাষা হচ্ছে সি প্লাস প্লাস, জাভা, ভিজুয়াল বেসিক, জাভাস্ক্রিপ্ট ইত্যাদি। চতুর্থ প্রজন্মের ভাষা শুরু হয়ে গিয়েছিল 1970 সালে এবং সেটি এক্সিস্ট করে 1979 পর্যন্ত। আর এই প্রজন্মের ভাষা বলতে পাইথন, রুবি, পার্ল, এসকিউএল। পঞ্চম প্রজন্মের ভাষা হচ্ছে 1980 থেকে বর্তমানে চলমান যে সকল ভাষা রয়েছে সেগুলোকে বোঝানো হচ্ছে। প্রজন্ম পর প্রজন্ম ভাষাগুলো চেঞ্জ হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের ব্যবহারের জন্য খুব সহজবোধ্য, খুব ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। কারণ আগে যখন 0-1 দিয়ে প্রোগ্রাম করতে হতো সেটি অনেক কষ্টসাধ্য মনে হতো, কিন্তু বর্তমানে প্রোগ্রামটিকে এমনভাবে করা হয়েছে যাতে করে খুব সহজেই যে কেউ প্রোগ্রামটা করতে পারে। পঞ্চম প্রজন্মে এসে বর্তমানে আমরা সেই ধরনের কিছু ধাঁচ দেখতে পাই। আচ্ছা, তো এই হচ্ছে কম্পিউটার ভাষার প্রজন্ম, এখনো 5 জেনারেশন পর্যন্ত চলছে। তো আমরা একটু জানলাম কম্পিউটার ভাষার প্রজন্ম থেকে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় প্রথম 2 জেনারেশনকে, অর্থাৎ এগুলো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মটাকে কিন্তু বলা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখানে রেজিস্টার নিয়ে মূলত কাজ করা হয়। রেজিস্টার কি মূলত সেগুলো আমি আপনাদেরকে সামনে জানাবো। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কে ভাগ করেছি আমি তিনটি, থার্ড, ফোর্থ, 5। এই জেনারেশন তিনটিকে বলা হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং থার্ড প্রজন্মের ভাষা কি কি, ফোর্থ প্রজন্মের ভাষা কি কি এবং ফিফথ প্রজন্মের ভাষা কি কি এখানে লিখে দিয়েছি। আর আপনারা যদি আরো বেশি করে জানতে চান কম্পিউটার ভাষার প্রজন্ম সম্বন্ধে,
সার্চ করে জানতে পারেন গুগল মামার সাহায্যে। আচ্ছা, তো পরবর্তী টপিকসে মুভ করছি। এখন আমরা যে কম্পিউটার চালাচ্ছি, কম্পিউটারের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে। কম্পিউটারের গুরুত্বপূর্ণ অংশ সম্বন্ধীয় কিছু জ্ঞান, অর্থাৎ আপনি যে কম্পিউটারটি চালাচ্ছেন তার বিভিন্ন পার্টস সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। প্রথমেই ইনপুট ডিভাইস, তারপর সিপিইউ, তারপর মেমরি, এরপর আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইস হচ্ছে সেই সমস্ত যন্ত্রপাতি বা জিনিস, যাই বলি না কেন আমরা, যার সাহায্যে আমরা আমাদের মনের ভাবটা ডিভাইসের কাছে পৌঁছতে পারি। যেমন সেজন্য আমরা ব্যবহার করতে পারি কিবোর্ড। সেই সমস্ত জিনিস আমরা উদাহরণের মাধ্যমে দেখলে ক্লিয়ার হবে আরো। তো প্রথমে দেখুন কিছু ইনপুট ডিভাইস। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারকে নির্দেশ দিতে মূলত এই ইনপুট ডিভাইস সমূহ ব্যবহার করা হয়। উদাহরণ আমরা দেখতে পাই কিবোর্ড, মাউস, স্ক্যানার, ওএমআর, বারকোড রিডার ইত্যাদি। এরপর সিপিইউ, অর্থাৎ আমরা যে সমস্ত ইনপুট কম্পিউটারকে দিয়েছি সেই সকল ইনপুটকে সঠিকভাবে প্রসেস করে আমাদেরকে যাদের ঠিকভাবে আউটপুট দিতে পারে সেই কাজটাই মূলত করে থাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এক্ষেত্রে সিপিইউর তিনটি পার্ট আছে। প্রথম অংশটি হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যাকে সংক্ষেপে এএলইউ বলে। তারপর রয়েছে কন্ট্রোল ইউনিট, যাকে সংক্ষেপে সিইউ বলে, এবং রয়েছে খুবই গুরুত্বপূর্ণ মেমোরি। তো আমি আবারও বলছি, সিপিইউ হচ্ছে কম্পিউটারের ব্রেইন। আমাদের যেমন ব্রেইন রয়েছে ঠিক তেমনি কম্পিউটারের ব্রেইন হচ্ছে সিপিইউ। এরপর আমরা মুভ করব মেমোরিতে। মেমোরি তিন ধরনের হয়ে থাকে কম্পিউটারে: প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি এবং ক্যাশ মেমোরি। তো প্রাইমারি মেমোরি গুলো কি? র্যাম, রোম। র্যামের যে এলাবোরেশন সেটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রোমের এলাবোরেশন হচ্ছে রিড অনলি মেমোরি। তো এই র্যাম, রোম এরা দুটি হচ্ছে মূলত প্রধান মেমোরি, কিন্তু এদের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে র্যামে ডেটা অস্থায়ীভাবে জমা থাকে, কিন্তু রোমে স্থায়ীভাবে জমা থাকে। যেমন আপনি কোনো পিসি অন করলেন, পিসি অন করার সাথে সাথে আপনি কিছু ডেটা রেখে কাজ করছেন, সেখানে হঠাৎ লোডশেডিং হলো, কারেন্টটা চলে গেল, সেই সময় কিন্তু আপনার র্যাম অফ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো ডেটা ইনস্ট্যান্ট কাজ করে থাকেন, যদি সেটা সেভ না করে থাকেন, তো সেটাই তখনই চলে যাবে। কিন্তু রোমের ক্ষেত্রে সেটা হয় না। রোমে যদি আপনি কোনো কাজ করে সেভ করে রাখেন, সেটা একবার থেকে যাবে। র্যামে হচ্ছে আপনার ক্ষণস্থায়ী, যেমন ডেস্কটপে কারেন্ট চলে গেলে সেটাই চলে যাবে, এই ধরনের। তো যেহেতু র্যাম ক্ষণস্থায়ী, তাই র্যামকে বলা হচ্ছে ভোলাটাইল মেমোরি। আর রোমে যেহেতু ডেটা স্থায়ীভাবে থাকে, তাই একে বলা হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। র্যাম কিন্তু আবার দু ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডি র্যাম আর একটা হচ্ছে এস র্যাম। ডি র্যামটা হচ্ছে ডাইনামিক, এস র্যামটা হচ্ছে স্ট্যাটিক। ডি র্যাম, এস র্যাম যাই হোক না কেন, সবকিছু কিন্তু ভোলাটাইল, অর্থাৎ এখানে কোনো কিছু স্থায়ীভাবে সংরক্ষিত হয় না। স্থায়ীভাবে সংরক্ষিত হয় একমাত্র রোমে। এই রোম অর্থাৎ রিড অনলি মেমোরি, সেটা কিন্তু আবার অনেক প্রকারের হতে পারে, যেমন এম রোম, পি রোম, ইপি রোম, ইইপি রোম। আমি এখানে আপনাদের সংক্ষেপে বোঝাচ্ছি, আর আমি যদি ফুল এলাবোরেট করে বোঝাতে যাই তাহলে শুধু র্যাম নিয়েই অনেক মিনিট কথা বলতে হবে। তো আমি ভিডিওটা লেন্থি হয়ে যাবে, সেজন্য আমি এগুলো সংক্ষেপে বলার ট্রাই করছি। এখন আমরা মুভ করব সেকেন্ডারি মেমোরিতে। সেকেন্ডারি মেমোরির কথা বলতে গেলে বলতে হবে, সেকেন্ডারি মেমোরিটা হচ্ছে আমাদের মোবাইলে যে মেমোরিটা রয়েছে মূলত তার মতনই। অর্থাৎ আমরা কোনো ডেটা দীর্ঘ সময়ের জন্য সেভ করে রাখতে এই সেকেন্ডারি মেমোরিটাই ব্যবহার করে থাকি। আমি যদি উদাহরণ দিতে চাই, আমাদের পিসি বা কম্পিউটারের হার্ড ডিস্ক, ঠিক সেই অনুরূপ ফ্লপি ডিস্ক, ম্যাগনেটিক ট্যাপ ইত্যাদি। আচ্ছা, আর ক্যাশ মেমোরিটা হচ্ছে সেই মেমোরি, যেই মেমোরি আমাদের সিপিইউ ও মাইক্রোপ্রসেসর গতি বাড়ায়। ক্যাশ মেমোরি কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের প্রাত্যহিক জীবনে। আউটপুট ডিভাইসকে যদি আমি বলতে চাই তাহলে এটা বলতে পারি, ডেটা ইনপুট, ডেটা হিসেবে যে কোনো ডেটা বা তথ্য দেওয়ার পর সেটা সিপিইউতে প্রসেস হওয়ার পর যে আউটপুটটা যেখান দিয়ে আমরা পেয়ে থাকবো,
সেই সকল ডিভাইস। তো সেই সকল ডিভাইসের মধ্যে উদাহরণ দিলে আমি বলতে পারি প্রিন্টার, মনিটর, হেডফোন ইত্যাদি। আচ্ছা, এই সমস্ত জিনিসের এক নজর ছবিতে দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছি ওয়েবক্যাম, প্রিন্টার, হেডফোন এটসেট্রা, এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। এবার আমরা দেখব কম্পিউটারে বিভিন্ন ধরনের পোর্ট রয়েছে, সেই সকল পোর্ট সম্বন্ধে আমরা একটু জ্ঞান নেওয়ার চেষ্টা করব, যাতে করে আমরা যদি ভবিষ্যতে এই পোর্টগুলোর কোনো কাজে ব্যবহার করতে হয়, যাতে করে খুব সহজেই সেগুলো ব্যবহার কি এবং সেগুলো সম্বন্ধে জানি। কম্পিউটারে বহুল ব্যবহৃত কিছু পোর্ট হচ্ছে সিরিয়াল পোর্ট, প্যারালাল পোর্ট, ইউএসবি পোর্ট, পিএস পোর্ট, নেটওয়ার্ক পোর্ট। আর এই সকল পোর্টের ছবি আমি পাশে দেখাচ্ছি। এই যে দেখুন, ভিজিএ কেবল, ডিভিআই, এইচডিএমআই, ইসাটা, ইউএসবি। পাশে কিন্তু নামটি রয়েছে এবং নামটির পরে কিন্তু যে কোনটি কি কেবল, কোনটি কি পোর্ট সেটা লেখা রয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন। পরবর্তীতে যে টপিকস নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে প্রোগ্রামিং এর ভাষা এবং এর ব্যবহার। তো প্রোগ্রামিং ভাষাটা কি? প্রোগ্রামিং ভাষা সম্বন্ধে যদি আমি বলতে চাই, আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য একটি ভাষা ব্যবহার করে থাকি, সেটি মূলত ভাষা। সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, বা বিভিন্ন অঞ্চলে যে ধরনের ভাষা ব্যবহার করি সে ধরনের ভাষাও হতে পারে। কিন্তু প্রোগ্রামিং ভাষাটা কি? প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে মূলত সেই ভাষা যে ভাষার মাধ্যমে আমরা মেশিনকে, অর্থাৎ সেটা ডেস্কটপ হতে পারে, ল্যাপটপ হতে পারে, ডিজিটাল কম্পিউটার হতে পারে, অ্যানালগ কম্পিউটার হতে পারে, নির্দেশনা দেব বা ইনস্ট্রাকশনস দেব। কিসের ভাষায়? কম্পিউটারের ভাষায়। কম্পিউটার শুধু 0-1 এর ভাষা বোঝে, 0-1 ছাড়া অন্য কিছুর ভাষাই কম্পিউটার বোঝে না। তো 0-1 দিয়ে ব্যবহৃত যে সকল ভাষা রয়েছে সে সকল ভাষাই হচ্ছে মূলত প্রোগ্রামিং ভাষা। তো প্রোগ্রামিং ভাষাকে সহজলভ্য করার জন্য বর্তমানে প্রথম প্রজন্ম থেকে শুরু করে বর্তমানে পঞ্চম প্রজন্ম চলছে। প্রোগ্রামাররা, ডেভেলপাররা ডেভেলপ করে অনেক ধরনের ভাষা ডেভেলপ করেছে। তার মাধ্যমে আপনারা জানতে পারেন যে আমাদের প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোন ভাষাটা খুব সুবিধাজনক। আমরা আগের টপিকসে কিন্তু আলোচনা করেছি ভাষার বিভিন্ন প্রজন্ম নিয়ে, এবং সেখানে দেখেছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। যদিও আমি সেখানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজের কথাটা আপনাদের স্কিপ করেছিলাম, কারণ আমি সেখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ এই দুটো দিয়েই ফার্স্ট জেনারেশনের যে দুটো পর্যায়, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এটা দুটাকে হচ্ছে লো লেভেল, এবং 3, 4 এবং 5th এই জেনারেশনগুলোকে হাই লেভেলে দেখিয়েছি। তো মিড লেভেলের কিছু ভাষা রয়েছে, মিড লেভেলের ভাষা অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এগুলো কেমন হয় আমি এখন এখানের মধ্যেই সেটা কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। হাই লেভেল ভাষা তো আগেই পূর্ববর্তী টপিক্সে দেখিয়েছে, তাও এখানে আমি লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, সি শার্প, কোবল, পার্ল, প্যাসকেল, ফরট্রান এটসেট্রা। কিন্তু এই মিড লেভেল ভাষাগুলো কি? মিড লেভেল ভাষাটা হচ্ছে, এটাকে মিড লেভেল ভাষা বলার কারণ হচ্ছে এটা মানুষের ভাষার সাথে অনেকটা মিল রয়েছে, আবার মেশিনের ভাষার সাথে অনেকটা মিল রয়েছে। এই যেহেতু দুই পাশের ভাষার সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ, তাই একে মিড লেভেল ভাষা বলছে। অর্থাৎ এটাকে ব্যবহার করা খুবই সহজবোধ্য, আর এই ধরনের ভাষা রপ্ত করতে পারলে যে কোনো ধরনের ভাষায় মুভ করা খুব ইজি হয়। তো সবচেয়ে পপুলার একটি মিড লেভেল ল্যাঙ্গুয়েজের ভাষা হচ্ছে সি। তারপরেই রয়েছে ফোর্থ, ডিভাইস, ওয়ার্ডস্টার ল্যাঙ্গুয়েজ এটসেট্রা। এবার ভাষা তো আমি আগেই বললাম মেশিন ল্যাঙ্গুয়েজ, যে ভাষাটা 0-1 দিয়ে শুরু হয়, তো প্রথম প্রজন্মের ভাষা। আর দ্বিতীয় প্রজন্মের ভাষা তো হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা নিয়ে রেজিস্টারে কাজ করা হয়। এই দুটো হচ্ছে মূলত লো লেভেলের ভাষা। পরবর্তীতে বেসিক ভাষা সি প্রোগ্রামিং এর হাতে করি। তো কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে প্রোগ্রামিং এর যে শুরুটা, তো ভাষার যে আমরা যে একটা ভাষা শিখবো সেই ভাষা শেখাটা শুরুটা কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করা উচিত প্রোগ্রামিং এর ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি সবসময় সাজেস্ট করব টিকে, কারণ আপনি যদি সি দিয়ে প্রোগ্রামিংটা শুরু করেন সেক্ষেত্রে আপনাদের অন্য কোনো ভাষা, যেমন সেটা জাভা হোক কিংবা পাইথন হোক কিংবা পিএইচপি হোক, অন্য যে কোনো ভাষাই আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন, ধরতে পারবেন। সেজন্য আমি এটা সাজেস্ট করব শুরুতে সি দিয়ে শুরু করার জন্য। তো এই সি যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে
এই ল্যাঙ্গুয়েজের যে নির্মাতা তিনি হচ্ছেন ডেনিস রেচি। আর এই ভাষাটা মূলত তিনি ইনভেন্ট করেছিলেন 1972 সালে। আচ্ছা, এখন হচ্ছে কেন সি দিয়ে শুরু করা উচিত। আমি তো অনেক কথা বললাম, তারপরও আপনারা এখান থেকে শুধু দেখে নিতে পারেন। কারণ সিতে রয়েছে বেসিক কিছু ফান্ডা, যেখান থেকে আপনারা পলিমরফিজম, ইনহেরিটেন্স ক্লাস ইত্যাদি সম্বন্ধে ভালো একটা জ্ঞান নিতে পারবেন। আর এটা হচ্ছে মূলত আমি যদি বলতে পারি এক কথায় ফুল স্টাডি, স্ক্র্যাচ থেকে শুরু করে একদম এন্ড পর্যন্ত খুব ভালো করেই সিতে সবকিছু দিয়ে দেওয়া আছে। তাই আপনি যদি সি দিয়ে শুরু করেন, আমি আবার বলছি, আপনি যদি সি দিয়ে শুরু করেন তাহলে আপনার প্রোগ্রামিং স্কিলটা খুব সুন্দর বিল্ড হবে। আপনি চাইলে পাইথন দিয়ে শুরু করতে পারেন, বর্তমানে যেহেতু পঞ্চম প্রজন্ম চলছে। কটলিন রয়েছে, পাইথন রয়েছে, রুবি রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুসারে শুরু করতে পারেন। তবে সি দিয়ে শুরু করলে হবে কি, যে আপনাদের যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে সুবিধা হবে, আপনারা যে কোনো কিছু খুব তাড়াতাড়ি ধরতে পারবেন। জাস্ট এটাই। পরবর্তী টপিক হচ্ছে ফ্লো চার্ট ও অ্যালগরিদম। একটা প্রবলেম বা সমস্যা খুব সহজে মিলিয়ে ফেলা বা সলভ করার জন্য ফ্লো চার্ট ও অ্যালগরিদমের সম্যক জ্ঞান থাকা অতীব জরুরি। কেননা যখন একজন ব্যক্তি বা মানুষ ফ্লো চার্ট কিংবা অ্যালগরিদম নিয়ে যদি গবেষণা না করেই সরাসরি প্রোগ্রামে চলে যায়, তখন তার সে প্রোগ্রামটা মিলাতে খুব সময় লেগে যায়। কিন্তু সে যদি ফ্লো চার্ট অথবা অ্যালগরিদম ফলো করে স্টেপ বাই স্টেপ যে কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার চেষ্টা করে, সেক্ষেত্রে সে খুব তাড়াতাড়ি প্রবলেমটা সলভ করে ফেলতে পারে। তো সেক্ষেত্রে আমরা এখন জানবো কি করে ফ্লো চার্ট ও অ্যালগরিদম ব্যবহারের নিয়মাবলী। প্রথমেই ফ্লো চার্ট। আমি তো ফ্লো চার্ট সম্বন্ধে আগে বলেছি, তাও এখানে একটু দেখুন। ফ্লো চার্ট কি? একটা হচ্ছে বিশেষ ধরনের চিত্র, অর্থাৎ সংকেতের মাধ্যমে আমরা দেখতে পারবো কোনটার পর কোনটা ব্যবহৃত হবে, অর্থাৎ কোন স্টেপের পরে কোন স্টেপ ব্যবহৃত হবে, সেই সকল জিনিস আমরা চিহ্নের মাধ্যমে দেখাবো। প্রোগ্রামের শুরু বা শেষ করতে উপবৃত্তাকার চিহ্নটি ব্যবহার করতে হয়। এই দেখতে পাচ্ছেন শুরু লেখাটি চলে এসছে, এই সাইনটি বা এই সংকেতটি ব্যবহার করতে হবে শুরু বোঝাতে। একটা ধাপ থেকে অপর ধাপে যেতে, অর্থাৎ ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যেতে মুভ করতে আপনাদের একটা এরকম তীর চিহ্ন বা ডাউন অ্যারো চিহ্ন ব্যবহার করতে হবে। আর প্রোগ্রামে ইনপুট দেওয়ার জন্য সামন্তরিকের মতো চিহ্নটি ব্যবহার করতে হবে। দেখতে পাচ্ছেন সামন্তরিকের মতো চিহ্ন, এটা হচ্ছে ইনপুট দেওয়ার জন্য। ধরুন আপনি একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করবেন, সেক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আপনার কি কি জিনিস লাগবে। আর আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ভূমি ইনটু উচ্চতা। তো সেক্ষেত্রে ইনপুট হতে পারে ভূমি এবং উচ্চতা। তো ভূমি এবং উচ্চতা আমরা এই যে সামন্তরিকের যে সাইনটি রয়েছে সেখানে দিতে পারি। পরবর্তীতে প্রোগ্রাম এর প্রসেসিং, অর্থাৎ যে আমরা যদি এটা প্রোগ্রাম করতে যাই, হাফ ভূমি ইনটু উচ্চতা এটা গুণ করে একটা রেজাল্টটা রাখবো, অর্থাৎ ক্ষেত্রফল। তো সেই জিনিসটা আমরা রাখবো হচ্ছে আয়তক্ষেত্রে। এর পরবর্তীতে হচ্ছে যদি কোনো লজিক্যাল বিষয়ে শর্ত দেয়া থাকে, যদি লজিক্যাল কোনো বিষয় থাকে, লজিক্যাল বিষয় বলতে এখানে তো ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে তেমন কোনো লজিক্যাল বিষয় হবে না। আমি অন্য একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যদি আমাকে এমন একটি প্রোগ্রাম দেয়া হয় যেখানে একটা না তিনটা নাম্বার আছে, ধরুন 10, 20, 30, তো আমাকে বলা হলো তিনটা নাম্বারের মধ্যে সবচেয়ে বড় কিংবা সবচেয়ে ছোট নাম্বারটি বের করতে। তো সেক্ষেত্রেই আমি এই যে লজিক্যাল যে সাইনটি রয়েছে ডায়মন্ড শেপ, সেটি ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমি এই যে তিনটি নাম্বার রয়েছে 10, 20, 30, এই তিনটি নাম্বারের মধ্যে আমাকে একটা কম্পারিজন করতে হবে। আমি কম্পারিজনটা এভাবে করতে পারি, 10-এর চেয়ে কি 20 বড়, অথবা 10-এর চেয়ে কি 30 বড়, আবার 20-এর চেয়ে কি 10 বড়, অথবা 20-এর চেয়ে কি 30 বড়। এই ধরনের একটা কম্পারিজন করতে হবে। এই ধরনের কম্পারিজন করার পরে মূলত আমি একটা সিদ্ধান্তে যেতে পারবো যে এই তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় বা ছোট। অর্থাৎ সহজ কথায় যখন আমরা কোনো শর্ত দিব, তখন আমরা এই যে ডায়মন্ড আকৃতির চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি ব্যবহার করব। পরবর্তীতে আউটপুট, অর্থাৎ আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফলের কথা বলি, হাফ ভূমি ইনটু উচ্চতা, এটা
ক্যালকুলেশন করার পরে এটা আউটপুট হিসেবে দেখাতে গেলে আমাকে এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইব্রিড চিহ্ন। তো আউটপুটটা এখানে দেখাবো, রেজাল্টটা আমাকে এই চিহ্নের মধ্যে দেখাতে হবে। তো এটাই হচ্ছে মূলত ফ্লো চার্ট। এটা হচ্ছে বিশেষ ধরনের চিত্র যেখানে আমরা শুধু সংকেত ব্যবহার করে একটা প্রোগ্রামকে শুরু থেকে শেষ আদ্যপান্ত বুঝে নিব। আর প্রোগ্রামটা শেষ যেভাবে শুরু হয়েছিল শেষটা ঠিক একইভাবে হবে। আর আমার এখানে মাস দিয়ে কিন্তু এই যে এই অ্যারো চিহ্নগুলো পড়েনি, আপনারা কিন্তু ওই যে একটা কারণ প্রত্যেকটা স্টেপের পরে কিন্তু এখানে অ্যারো চিহ্ন হবে, ডাউন অ্যারো, এখানে ডাউন অ্যারো, এখানে ডাউন অ্যারো, এখানে ডাউন অ্যারো আপনারা দিয়ে নেবেন। এবার আসি অ্যালগরিদম জিনিসটা কি। অ্যালগরিদম হচ্ছে একটা প্রবলেম বা সমস্যাকে সমাধানের স্টেপ বাই স্টেপ প্রসেস। অর্থাৎ আমরা একটা সমস্যাকে ধাপে ধাপে সমাধান করব। ধরুন আপনি চা বানাবেন, চা বানানোর জন্য আপনাকে প্রথমে চুলা জ্বালাতে হবে, তারপর চুলাতে কেটলি দিতে হবে, কেটলির পানিকে সেদ্ধ করতে হবে, সেদ্ধ করার পর সেখানে সেদ্ধ হয়ে গেলে চা পাতা দিতে হবে, চা পাতা দেওয়ার পর সেটি নামিয়ে একটি মগ অথবা গ্লাসে রাখতে হবে, তারপর সেখানে দুধ চা মিক্স করতে হবে, তারপর সেটি পরিবেশন করতে হবে, হয়ে গেল চা রেডি বা চা প্রস্তুত, যে যাই হোক। তো এই যে প্রসেস, চুলা আগুন জ্বালানো থেকে শুরু করে চা পরিবেশন পর্যন্ত যে প্রসেস, এটাই কিন্তু চা বানানোর মূলত প্রক্রিয়া। তো এই হচ্ছে ধাপে ধাপে প্রক্রিয়া, এটাই হচ্ছে মূলত অ্যালগরিদম। তো এখানে আমি লিখে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন শুরু, আগুন জ্বালিয়ে নিতে হবে, আগুনের উপর কেটলিতে পানি সেদ্ধ করতে হবে, পানি হালকা সিদ্ধ হলে চা পাতা দিতে হবে, রং চা হয়ে গেলে চা পাতা ছেঁকে নিতে হবে, রং চাতে দুধ চিনি মেশাতে হবে, চা বানানো সম্পন্ন এবং শেষ। তো আমরা যে কোনো প্রবলেম সলভের পূর্বে মূলত অ্যালগরিদম ও ফ্লো চার্ট যে কোনো একটি সম্পন্ন করব। আবার অ্যালগরিদমের একটি সংক্ষিপ্ত রূপ রয়েছে যাকে সুডোকোড বলে, যা পরবর্তী টপিকস আমি বিশ্লেষণ করব। তো মূল কথা হচ্ছে এটাই, আমরা যে কোনো প্রবলেম সলভের পূর্বে ফ্লো চার্ট কিংবা অ্যালগরিদম এর যে কোনো একটি করলে সেই সকল প্রোগ্রামকে খুব সহজেই মিলিয়ে ফেলতে সক্ষম হব। এই দেখতে পাচ্ছেন আমি আবার এগুলো ঠিক করে আপনাদেরকে ডাউন অ্যারো চিহ্নগুলো দিয়ে দিয়েছি। এখন মোটামুটি ফ্লো চার্ট, এদিকে দেখতে পাচ্ছেন ফ্লো চার্টটা ঠিক আছে। ফ্লো চার্ট এভাবে হবে, শুরুটা হয়ে যাবে দ্বিতীয় স্টেপে ডাউন অ্যারো, তৃতীয় স্টেপে হচ্ছে আবার সামুদ্রিকের চিহ্ন, তারপরে ডাউন অ্যারো, এটা হচ্ছে আয়তক্ষেত্রের চিহ্ন, এটা যদি সময় শত থাকে সেক্ষেত্রে ডায়মন্ড শেপ, আবার শেষে হচ্ছে আউটপুট দেখানোর জন্য এটা, একদম সবার শেষ হচ্ছে শেষ। তো এই হচ্ছে ফ্লো চার্ট এবং অ্যালগরিদম। এই ফ্লো চার্ট তো লিখবো, ফ্লো চার্ট তো আপনারা আঁকবেন। ফ্লো চার্ট আঁকার কিছু নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে, এখন সেই সমস্ত নিয়মগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। প্রথম নিয়ম হচ্ছে নির্দিষ্ট প্রতীক ব্যবহার করে আঁকতে হবে। ফ্লো চার্টের যে সকল চিহ্ন রয়েছে উপর থেকে নিচে অথবা বাম থেকে ডান দিক দিয়ে একটি চিহ্ন দ্বারা দেখাতে হবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি। প্রতিটি প্রতীকের ভেতরে লেখা সহজবোধ্য হতে হবে, অর্থাৎ আমি একটু আগে আপনাদেরকে দুটো উদাহরণ দিয়ে বোঝালাম। একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, আর অপরটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট বড় নির্ণয়। তো সেক্ষেত্রে যেমন ডাইমেনশনের মধ্যে যদি আপনারা কোনো কন্ডিশন দেন, সেটা যাতে খুব স্পষ্টভাবে বোঝা যায় সেরকম করে লিখতে হবে। অতিরিক্ত প্রতীক ব্যবহার করা যাবে না। এই আমি যে সকল সিম্বল ব্যবহার করে দেখিয়েছি সে সকল সিম্বল ব্যবহার করেই শুধুমাত্র ফ্লো চার্টটা ড্র করবেন। অতিরিক্ত সাইন ব্যবহার করা যাবে না, অতিরিক্ত প্রতীক, কোনো প্রতীক ব্যবহার করা যাবে না। সাইন না সিম্বল। আমরা দেখব বেসিক সি প্রোগ্রামের গঠন। এই যে দেখতে পাচ্ছেন শুরুতে ব্যাকস্ল্যাশ, এরপর হচ্ছে একটা অ্যাস্টারিস্ক, যেটাকে আপনার বাংলা ভাষায় স্টার বলেন, ওটা হচ্ছে এখানে প্রোগ্রামের ভাষা হচ্ছে এটাকে অ্যাস্টারিস্ক বলে। এই ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাস্টারিস্ক, আবার এখানে দেখতে পাচ্ছেন একটা প্রথমে হচ্ছে অ্যাস্টারিস্ক, তারপর ব্যাকস্ল্যাশ। এখন এই ব্যাকস্ল্যাশ অ্যাস্টারিস্ক এবং এই যে ব্যাকস্ল্যাশ অ্যাস্টারিস্কের মধ্যে আমরা যা কিছু লিখি না কেন তা হচ্ছে কমেন্ট। তো সি এর ক্ষেত্রে এই ধরনের এভাবেই কমেন্টটা লিখতে হয়। আর দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটা লেখা হয়েছে prac.c, অর্থাৎ এটার এক্সটেনশন হচ্ছে সি প্রোগ্রাম। তো এটা হচ্ছে মূলত মাল্টি লাইন কমেন্ট, অর্থাৎ যখনই আমরা এরকম ব্যাকস্ল্যাশ অ্যাস্টারিস্ক এবং আবার অ্যাস্টারিস্ক ব্যাকস্ল্যাশ ইউজ করব, তখনই আমরা অনেকগুলো লাইন ব্যবহার করতে পারবো কমেন্ট হিসেবে। তো কমেন্ট কেন লিখবো? আমরা কোনো কিছু সহজেই বুঝতে কমেন্ট ব্যবহার করব। আপনারা এখানে বেশি সিম্পল প্রোগ্রামে তো কমেন্ট ব্যবহার করা তেমন দরকার হয় না, কিন্তু আপনার
কোডটা যখন 2 লাখ 3 লাখ কোডের হয়ে যাবে, 2 লাখ 3 লাখ লাইনের হয়ে যাবে, তখন আপনার একটু বুঝতে অসুবিধা হবে। তো আপনি যাতে বুঝতে পারেন সেই জন্য আপনার সুবিধা অনুযায়ী এরকম মাল্টি লাইন কমেন্টও করতে পারবেন। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন ডাবল স্ল্যাশ দিয়ে লেখা হয়েছে ডাবল স্ল্যাশ ইজ ইউজড ফর সিঙ্গেল লাইন কমেন্ট। তো এরকম সিঙ্গেল লাইন অর্থাৎ এক লাইনের কমেন্ট করতে চাইলে তার আগে এরকম ডাবল স্ল্যাশ দিয়ে নেবেন। কমেন্টের সুবিধা হচ্ছে এটা আমরা কি কাজটা করেছি সেটা সম্বন্ধে আমাদের খুব সহজে জানা, যাতে করে আমাদের পরবর্তীতে সেটা 100 লাইনের কোড হয় বা 200 লাইন বা সামথিং 1 লাখ 2 লাখ 5 লাখ যত বড় লাইনই হোক না কেন, আমরা আমাদের বোঝার সুবিধার মতো এই কমেন্টটা করে দিলে বুঝতে পারবো। এখন আমরা 5 নাম্বার লাইনে চলে আসছি। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, সাথে রয়েছে ইনক্লুড, তারপর হচ্ছে ব্র্যাকেট শুরু stdio input output dot h ব্র্যাকেট ক্লোজ। এখানে আমাকে ইনক্লুড মানে তো সংযুক্ত করতে বলছে। কি সংযুক্ত করতে বলছে দেখুন, stdio dot h। এখানে stdio dot h এটা হচ্ছে একটা লাইব্রেরি। আমরা যেমন লাইব্রেরিতে অনেক বই জমা রাখি বা লাইব্রেরি থেকে বই নিয়ে পড়ি, ঠিক সেই রকম তদ্রুপ stdio dot h হচ্ছে এই ধরনের একটা লাইব্রেরি, এবং এই লাইব্রেরির বইগুলো হচ্ছে এই যে printf, scanf, getcs, এগুলো হচ্ছে এই লাইব্রেরির বই। তো আমি যখন এইগুলো ব্যবহার করব, এগুলোকে ব্যবহারের পূর্বে তাই আমাকে হ্যাশট্যাগ ইনক্লুড এটা দিয়ে নিতে হবে। আচ্ছা, পরবর্তী লাইন 6 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন ইন্টিজার মেইন। এখান থেকে মূলত প্রোগ্রামটা শুরু হবে। আর এখানে এটা ইন্টিজার না হয়ে অন্য কিছু হতে পারতো, ইন্টিজারটা পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে, ইন্টিজার থেকে ইন্ট লেখা হয়েছে। আমি যদি এখানে ভয়েড লিখতাম তার মানে হচ্ছে খালি, নাল কিছু নেই। ইন্টিজার দিয়ে এখানে পূর্ণ সংখ্যা বোঝাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন মেইন, এই মেইন থেকে মূলত প্রোগ্রামটা শুরু হবে। আর এখানে প্যারেনথেসিস, ফার্স্ট ব্র্যাকেট না, এটাকে প্রোগ্রামিং ভাষা বলে প্যারেনথেসিস, এখান থেকে মূলত প্রোগ্রামটা শুরু হয়। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বডি, এটা মূলত একটা বেসিক সি এর স্ট্রাকচার বা গঠন। আর প্রিন্ট এফ, এটার কাজ হচ্ছে প্রিন্ট করা। দেখতে পাচ্ছেন প্রিন্ট করার জন্য আমি ডাবল কোটেশনের ভিতরে একটা লেখা লিখেছি, হ্যালো ইউটিউব। ডাবল কোটেশনের ভিতরে যাই লেখা হোক না কেন সেটি প্রিন্ট হয়ে দেখাবে। এই দেখতে পাচ্ছেন আউটপুটে হ্যালো ইউটিউব দেখাচ্ছে। আর এখানে যে দেখতে পাচ্ছেন সেমিকোলন, আমরা যেমন কোনো কথা শেষ হলে দাঁড়িয়ে দিই, ঠিক সেরকম এখানে প্রোগ্রামের ক্ষেত্রে স্টেটমেন্ট শেষ হলে তারপরে এরকম সেমিকোলন দিতে হয়। সেমিকোলনটা দিয়ে বোঝায় স্টেটমেন্টের শেষ বা এন্ডিং। পরবর্তী দেখতে পাচ্ছেন নবম লাইনে গেট ch প্যারেনথেসিস, এটা দিলে এখানে হ্যালো ইউটিউবের পরে আপনার একটা লেখা শো করতো। আপনার প্রোগ্রামটা এক্সিকিউট হতে 0.02 সেকেন্ড সময় লেগেছে। তো এই ধরনের লেখাটা যদি আপনি না চান, গেট ch অর্থাৎ ক্লিয়ার দ্য স্ক্রিন, এটা করলে আপনার পরবর্তী যে লেখাগুলো আসতো আপনার প্রোগ্রামটা করতে এত সময় লেগেছে এগুলো আসবে না, জাস্ট ক্লিন হয়ে শুধু হ্যালো ইউটিউব এটাই দেখাবে। তো সেই জন্য মূলত গেট ch টা ব্যবহার করেছি এখানে। তারপরে এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই আর কি। তো এখন পরবর্তী টপিকে যাই। এখন আমি আলোচনা করব সুডো কোড ও সোর্স কোড নিয়ে। সুডো কোড ও সোর্স কোড বলতে আমি প্রথমে একটা কথা বলে নিই। সুডো কোডটা হচ্ছে মূলত অ্যালগরিদমের শর্ট ভার্সন, যেটাকে আমরা শর্ট হ্যান্ডও বলতে পারি, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। অ্যালগরিদমের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সুডো কোড। আর সোর্স কোডটা হচ্ছে এই পুরো বিশদভাবে যে কোডটা আমরা করে থাকি, এটা হচ্ছে সোর্স কোড, যেটা একটু আগে আমি আপনাদেরকে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন অ্যালগরিদমের লিখিত সংক্ষিপ্ত সহজ নির্দেশ বলেকে সুডো কোড বলে। এখন আমি এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের যে সুডো কোড সেটা দেখাচ্ছি, দেখুন। প্রথমে 1 নম্বর স্টেপে ইনপুট একটি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা নেব ইনপুট হিসেবে। তারপর ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমি একটা সূত্র ব্যবহার করব, কি হাফ ভূমি ইনটু উচ্চতা। এরপর আমি রেজাল্টটা প্রিন্ট করে দেখাবো, ক্ষেত্রফল সমান এত। এটা হচ্ছে সুডো কোড। আর সোর্স কোডটা হচ্ছে ডেভেলপ করার আগে অবশ্যই সুডো কোড ফ্লোচার্ট অ্যালগরিদম অনুসরণ করা বাঞ্ছনীয়, এটা তো আমি আগেই বলেছি। সোর্স কোডটা হচ্ছে যে বিশদ বিবরণ দিয়ে যে কোডটা করা হয় সেটা হচ্ছে সোর্স কোড। এই দেখতে পাচ্ছেন এই যে সুডো কোডটাকে ফলো করেই মূলত এই সোর্স কোডটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রামটার মধ্যে আমি আগে যেহেতু বলেছি, যেহেতু এই লাইব্রেরি ফাংশনগুলো এই লাইব্রেরি থেকে আসছে, তাই এটা আগে থেকে আমাদেরকে ইনক্লুড করে নিতে হবে।
আর এই যে দেখতে পাচ্ছেন বেস হাইট, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি, ধরুন আপনারা বীজগণিতে দেখে থাকবেন হরহামেশা এ এর মান 10, বি এর মান 30, ঠিক আছে। তো এই ধরনের মানগুলো স্টোর করার জন্যই প্রোগ্রামিং এ কিন্তু এই ধরনের ভেরিয়েবল রয়েছে। তো সেগুলো রয়েছে যে সেগুলো একটু টাইপ বলে দিতে হবে আমাকে। এই ভেরিয়েবল টাইপটা কি দশমিকের হবে নাকি পূর্ণ সংখ্যার হবে নাকি অন্য কিছুর হবে। যেমন এখানে প্রথম অর্থাৎ যে ইনক্লুড stdio.h, এটা হচ্ছে লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে printf, scanf এই ধরনের ফাংশনগুলো রয়েছে। আর এখানে যে ভেরিয়েবলগুলো রয়েছে বেস হাইট, ভেরিয়েবল কি সেটা যদি আমি বলতে যাই, বীজগণিতে আমরা হরহামেশায় দেখে থাকি এর ভ্যালু 10, বি এর ভ্যালু 30, এই ধরনের ভ্যালুগুলো স্টোর করার জন্য আমরা এবি ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে যেহেতু আমাদের প্রোগ্রামটা বুঝতে সুবিধা হয় সেজন্য এবি ব্যবহার না করে নামটা দিয়েছে যাতে করে প্রোগ্রামটা খুব সহজে আয়ত্ত করতে পারি। আর এক্ষেত্রে দেখুন নামটা দিয়েছে বেস এবং হাইট, এবং এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেটা টাইপ, অর্থাৎ বেস এবং হাইট এটা কি ধরনের ডেটা, এটা হচ্ছে আমরা যে ডেটাটা নিব এটা হচ্ছে দশমিক আকারের, তো সেজন্য আমি ফ্লোট দিয়েছি। এবং পরবর্তীতে আরেকটা এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল অর্থাৎ যে আউটপুটটা পাবো সেটাও কিন্তু দশমিক আকারেই পাবো। আচ্ছা, এখন পরবর্তী যে লাইন দেখুন 7 নম্বর লাইনে প্রিন্টএফ, আমি প্রিন্ট করার জন্য বলছি এন্টার বেস। আমি এই স্ট্রিং নিলে অর্থাৎ এই যে স্ট্রিং নিলে সেটা ডাবল ক্যারেক্টারের ভিতরে লিখতে হয়, এবং স্টেটমেন্টের শেষ বোঝাতে দেখুন সবগুলো শেষে কিন্তু সেমিকোলন রয়েছে, অর্থাৎ স্টেটমেন্টের শেষ। আর ইউজার থেকে ইনপুট নেওয়ার জন্য আমরা ব্যবহার করব scanf। scanf এর মাধ্যমে আমরা এই যে এন্টার বেস লেখাটা লিখেছি, অর্থাৎ বেসটাকে আমরা ইনপুটটা দিব। সে যদি মনে করেন 10.5, 30.2 অথবা 30, আপনি যদি ইন্টিজার কোনো ভ্যালু ইনপুট নেনও, এখানে যেহেতু আপনার ডেটা টাইপটা হচ্ছে ফ্লোট বা দশমিক আকারের, সেজন্য সেটাকে এই আর পিসি সেটা অথবা কম্পাইলার এটাকে ফ্লোট হিসেবে নিয়ে নেবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন %f, এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। এই %f দশমিকের জন্য অর্থাৎ ফ্লোটের জন্য %f ব্যবহার করা হয়ে থাকে। আর সেটা যদি ইন্টিজার হতো অথবা পূর্ণসংখ্যা হতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম %d, আর ক্যারেক্টার হলে %c। তো আমি পরবর্তীতে এই ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে একটা ভিডিও তৈরি করব। যদি আপনার ফরম্যাট স্পেসিফায়ার এই সমস্ত জিনিস নিয়ে আরো জানতে চান আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এই যে scanf %f দিয়ে মূলত আমি ইনপুটটা নিলাম এবং সেটিকে ampersand base অর্থাৎ আমি এই ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। এই অ্যাড্রেসে জমা হবে, বেস অ্যাড্রেসে জমা হবে। তো শুধুমাত্র scanf এর ক্ষেত্রেই ampersandটি ব্যবহার করা হয় সি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। আবার আপনি একটা জিনিস বলে রাখি, সি কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাই দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু স্মল ক্যারেক্টার দিয়ে লেখা হচ্ছে। এটা কিন্তু বড় হাতের, কিন্তু আপনি মানে যদি কোনো কিছু প্রিন্ট করতে চান সেক্ষেত্রে আপনি বড় হাতের লেখা ব্যবহার করতে পারেন, কিন্তু বাদ বাকি যে সকল কমান্ড আছে বা কোড আছে সেই সমস্ত জিনিস কিন্তু প্রায় ছোট হাতের হচ্ছে, অর্থাৎ সি কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে আবার আমি ইনপুট নিচ্ছি এন্টার হাইট, ও সেটি স্ক্যানএফ এর মাধ্যমে নিচ্ছি। দেখুন হাইট এন্টার হিসেবে নিয়ে হাইটটাকে এন্টার করাচ্ছে স্ক্যানএফ এর সাহায্যে। আপনি যেটা আপনার ইচ্ছা, আপনি মনে করেন 3 দিতে পারেন, 10 দিতে পারেন, আপনার ইচ্ছা। এরপরে আমরা যে নর্মাল ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ভূমি ইনটু উচ্চতা, তো সেটাই করেছি এবং সেটাকে আবার বের করে প্রিন্টএফ করছি এরিয়া সমান %2f। এখানে হচ্ছে দশমিকের পরে দুঘর মানে আসন্ন দুই ঘর মান পর্যন্ত দেখানোর জন্য %2f ব্যবহার করেছি। %f দিলে সমস্ত যা কিছু সবকিছু দেখাবে। আমি চাচ্ছি যে এরকম করে না দেখাক, যে দশমিকের পরে শুধুমাত্র দুইটা অঙ্ক দেখাবে দশমিকের পরে, সেই জন্য %2f ব্যবহার করা হয়েছে। আর এখানে যে স্ল্যাশ সাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউ লাইনের জন্য, অর্থাৎ এই চিহ্নটা দিলে এখানে যদি আমি স্ল্যাশ সাইনটা ইউজ করি তো আউটপুটের সময় এটা নতুন লাইনে চলে আসবে, নতুন লাইনে চলে আসবে। এবং সেটা দেখুন আমি সেটা দেখাচ্ছি স্টোর হচ্ছে কোথায়, রেজাল্টটা এরিয়া রেজাল্টটা স্টোর হচ্ছে এরিয়াতে, এই যে এরিয়াতে।
এরিয়ার মধ্যে সেটা স্টোর হবে। প্রিন্টের ক্ষেত্রে কিন্তু আগে এম্পারসেন্ট দিতে হয় না, শুধুমাত্র স্ক্যানএর ক্ষেত্রে আগে এম্পারসেন্টটা ব্যবহার করতে হয়। পরবর্তী টপিকসে মুভ করা যাক। এখন আমি আলোচনা করব ডিবাগিং নিয়ে। ডিবাগিং জিনিসটা কি, বা এর নামকরণই বা ডিবাগিং হলো কেন, এর পেছনে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। তো আমি কাহিনীতে যাই, শুনুন। পৃথিবীর প্রথম কম্পিউটার যেটি প্রচলন শুরু হয়েছিল 1945 সালের দিকে। তো সেই সময়কালীন যে কম্পিউটারটি ছিল, সেখানে মথ নামক একটি পোকা বাসা বাঁধে, যার ফলে কম্পিউটারটি অকার্যকর হয়ে যায়। যেহেতু পোকার কারণে কম্পিউটারটি অকার্যকর হয়ে যায়, তারপর থেকেই একটা প্রচলনই বলতে পারি কম্পিউটারের ভুলকে আমরা তো সাধারণত এরর বলি, তো ভুলকে তখন থেকেই বাগ বলে সম্বোধন করা হয়। আমরা নর্মাল ভুলকে তো ইংলিশে এরর বলি, কিন্তু প্রোগ্রামিং এর ভুলকে বলা হয় বাগ। আর সেখান থেকেই সেই বাগকে সঠিক করতে বা বাগকে ধরতে কি করে আমরা বুঝবো বাগ হয়েছে বা ভুল হয়েছে, সেটি ব্যাখ্যা করে লাইন বাই লাইন বোঝার জন্য যে সেই ওয়েটাকেই মূলত বলে ডিবাগিং। ডিবাগিং এর মাধ্যমে একটা প্রোগ্রামের প্রত্যেক লাইন বাই লাইন ব্যাখ্যার মাধ্যমে বিশ্লেষণ করা হয়। ডিবাগিং করলে একটা প্রোগ্রামের কোথায় ভুল হয়েছে না হয়েছে এই সমস্ত খুঁটিনাটি বিষয় ধরা পড়ে। তো এখানে আমি দিয়ে দিয়েছি ডিবাগিং, বাগ এই সম্বন্ধে আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ডিবাগিং তো বললাম, এখন একটু বলি বাগ সম্বন্ধে। বাগটা তো ভুল। এই বাগ বা ভুল মূলত 3 ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সিনট্যাক্স ভুল, দ্বিতীয়টা হচ্ছে লজিক্যাল ভুল, তৃতীয়টা হচ্ছে তথ্যগত ভুল। আচ্ছা, এছাড়াও আরো 2 ধরনের ভুল হয়ে থাকে। যেমন একটা প্রোগ্রাম রান করার সময় যে ভুল, অর্থাৎ এটা মূলত হয়ে থাকে ইনভ্যালিড ইনপুট দিলে এই রান টাইম ভুলটা হয়ে থাকে। তার পরবর্তীতে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। আর কম্পাইল টাইম ভুল, এটা হচ্ছে কম্পাইল করার পর যে ভুলটা ধরা পড়ে, সেই ভুলটাকে বলা হচ্ছে কম্পাইল টাইম ভুল বা কম্পাইল টাইম এরর। তো এখন সিনট্যাক্স এররটা বললাম। সিনট্যাক্স এরর হচ্ছে আমরা একটা প্রোগ্রাম করলাম, সেখানে দেখা গেল সেমিকোলন দিলাম না, অর্থাৎ স্টেটমেন্টটা যে শেষ হয়েছে, সেমিকোলন দিয়ে তো স্টেটমেন্টের শেষ বোঝায়, সেটাই দিলাম না। তো সেটাকে একটা সিনট্যাক্স এরর হিসেবে ধরে নিতে পারি আমরা। তাছাড়াও এই যে ইনভাইটেড কমা না দেয়া বা এই ধরনের ব্র্যাকেট না দেয়া, এই ধরনের ভুলগুলো মূলত সিনট্যাক্স এররের আওতায় পড়বে। এবং দ্বিতীয়ত যে ভুলটা লজিক্যাল এরর। তো লজিক্যাল এরর বলতে আমরা কি ধরনের ভুল বুঝবো, এই যেখানে দিয়েছি দেখুন। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এখানে ইন্টু পরিবর্তে আমি যদি প্লাস ব্যবহার করি, সেক্ষেত্রে আমার ক্যালকুলেশন কিন্তু ভুল আসবে। ক্যালকুলেশনটা তো ভুল আসবে অবশ্যই। তো ক্যালকুলেশন সঠিক আসার জন্য তো আমাকে এখানে মাল্টিপল সাইন ব্যবহার করতে হতো। তো এই ধরনের যে ভুলগুলো, সেই ভুলগুলোকে হচ্ছে মূলত লজিক্যাল এরর। এরপরে আসছি ইনফরমেশন এররে। ইনফরমেশন এররটা কি, সঠিক তথ্য না দেওয়া। যেমন ধরুন এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে 10 মিটার, উচ্চতা 10 মিটার। আমি ক্ষেত্রফল বের করতে হবে, তো সূত্র অনুযায়ী হাফ ভূমি উচ্চতা এটা দিব। কিন্তু এখন যদি আমি ইনপুট দেওয়ার সময় ভূমি 10 মিটারের জায়গায় 5 মিটার দিই, উচ্চতা 10 মিটার দিই, তাহলে তো এটা ভুল অ্যান্সারে দিবে। তো এটাই হচ্ছে ইনফরমেশন এরর। এখানে যে চিত্রটি এসেছে পুরো প্রোগ্রামে দেখতে পাচ্ছেন, এখানে ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, এরিয়াটা হচ্ছে ভেরিয়েবল, আর ফ্লোটটা হচ্ছে ডেটা টাইপ। অর্থাৎ এরিয়া নামক যে ভেরিয়েবলটি রয়েছে, সেটি আসলে মূলত দশমিক টাইপের
ভ্যালু স্টোর করতে সক্ষম হবে। আর এখানে মূলত আমি স্টেটমেন্টের এন্ডিং সেমিকোলনটি দিইনি। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা স্টেটমেন্টের শেষে সেমিকোলন ব্যবহার করা হয়েছে। আবার এখানে কিন্তু আবার ব্র্যাকেটও দেওয়া হয়নি, খেয়াল করলে দেখতে পারবেন এখানে প্যারান্থেসিস এন্ডিংটা করা হয়নি। তো এখানে একটা ভুল রয়েছে, যেহেতু প্রথম থেকেই লাইন বাই লাইন কম্পাইলার চেক করে, তো সেহেতু প্রথম ভুলটাকে 6th লাইনে যে ভুলটা রয়েছে সেটাকে 7th নাম্বার লাইনে গিয়ে ব্লিঙ্ক করছে। দেখুন লাল, এটাই মানে ভুল নির্দেশ করছে, অর্থাৎ এখানে যে আমি সেমিকোলনটা দিইনি তার জন্য এখানে ভুলটা শো করেছে। তাছাড়া এখানে আরেকটি ভুল রয়েছে, এই দেখতে পাচ্ছেন প্যারান্থেসিস আমি শুরু করেছি কিন্তু এখানে প্যারান্থেসিসটা এন্ডিং করিনি। তো এই ধরনের ভুলটা হচ্ছে সিনট্যাক্স এরর। আচ্ছা, এখন পরবর্তী টপিকসে মুভ করা যাক। পরবর্তী টপিক হচ্ছে রান টাইম ভুল বা কম্পাইল টাইম ভুল, দুটোর মধ্যে পার্থক্য। তো আমি একটু আগে আপনাদেরকে বললাম রান টাইম ভুল ও কম্পাইল টাইম ভুল সম্বন্ধে। তো এখন আমরা এলাবোরেশনে চলে যাচ্ছি। তো দেখুন, আমি বলেছিলাম ইনভ্যালিড ইনপুট দিলে মূলত এই ভুলটা দেখায়। তো আমি একটা সংখ্যা 5 নিলাম ইনপুট হিসেবে, প্রথম সংখ্যা নিলাম 5, এবং এখানে আমি একটা অপারেশন পারফর্ম করব, সেটা হচ্ছে ভাগ। তো প্রথম সংখ্যা 5 এবং দ্বিতীয় সংখ্যা নিলাম 0। তো সিতে এই যে কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ভাগ করে এটা আউটপুট কোনো ফলাফল প্রদর্শিত হবে না, অর্থাৎ যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সিতে কোনো ফলাফল প্রদর্শিত হয় না। আর সে কারণে এটা মূলত রান টাইম ভুল হিসেবে কাউন্ট হবে। আর আপনি যদি চান ফার্স্ট ইনপুট 5 সেকেন্ড ইনপুট 0 এটা দিয়ে প্রোগ্রামটাকে রান করাতে, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে। সেক্ষেত্রে আপনি একটা কন্ডিশন দিতে পারেন বা সত্য দিতে পারেন যে যদি দ্বিতীয় সংখ্যাটি 0 হয় তবে যেন ভাগটা না করা হয়, এবং বোঝার সুবিধার্থে আপনি সেখানে একটি প্রিন্টএফ লিখে একটি মেসেজ প্রিন্ট করতে পারেন, এখানে দ্বিতীয় সংখ্যাটি 0, তাই এখানে ভাগটি করা হয়নি। এই জন্য অথবা আপনাদের কন্ডিশন আপনাদের ইচ্ছা মতো কোনো কন্ডিশন দিয়ে আপনাদের প্রোগ্রাম করার সুবিধাতে দিয়ে নিতে পারেন। তবে মেসেজ দিলে সুবিধাটা হচ্ছে আপনি বুঝতে পারছেন আসলে কেন এই প্রোগ্রামটা রান করলো না। এইটাই হচ্ছে মূলত রান টাইম এরর। এখন আসুন আমি যে বললাম মূলত পার্থক্যটা কোথায়। রান টাইম এররে হচ্ছে আপনার ইনভ্যালিড ইনপুট দিলে এই ভুলটা ধরা পড়ে, কিন্তু কম্পাইল টাইম এরর এখানে আপনি একটা প্রোগ্রাম রান করলেন, রান করার পরে সেই ভুলটা ধরা পড়বে। যেমন এখানে প্রোগ্রামটা খেয়াল করে দেখতে পাবেন, এখানে স্টেটমেন্টের এন্ডিং এ আমি কিন্তু সেমিকোলন দিইনি, যেটা আমার দেওয়া উচিত ছিল। তো এটা প্রথমে রান না করলে প্রথম অবস্থায় কিন্তু আমরা দেখতে পাবো না। যখন আমি প্রোগ্রামটা করে রানে ক্লিক করব যে কোনো আইডিএমে, তখনই আমার এখানে রিটার্ন যেটা এখানে পরবর্তী লাইনে গিয়ে লাল চিহ্ন দেখাবে, যেটা একটু আগে আপনাদেরকে শো করেছি। একটা প্রোগ্রামের ক্ষেত্রে সেমিকোলন না দেওয়াতে লাল ব্লিঙ্ক করবে এখানে। তো এটা হচ্ছে মূলত এখানে ভুলটা কম্পাইল করার পর ধরা পড়েছে, আর সেজন্য এটাকে বলা হবে কম্পাইল টাইম এরর। তো এখানে কনসোলে কি দেখাবে সেটাও আমি লিখে দিয়েছি, এক্সপেক্টেড সেমিকোলন বিফোর রিটার্ন। এটি মূলত কম্পাইল টাইম এরর। আমি যা আপনাদের অনেক ভালোভাবে বুঝে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী টপিক হচ্ছে একটা প্রোগ্রাম বা প্রবলেম আমরা কি করে সলভ করব ধাপে ধাপে, সেই সমস্যার সমাধানের স্টেপগুলো নিয়ে। তো এক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিক ফলো করতে হবে। সেই ট্রিকটা কি, প্রোগ্রামটাকে প্রথমে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা কি করতে চাচ্ছি। আমরা এই ক্ষেত্রফল বের করবো নাকি যোগ করবো নাকি বিয়োগ করবো, আমাদের প্রোগ্রাম সম্বন্ধে আমাদের আইডিয়া থাকতে হবে। এখন সমস্যাটাকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ আমি যদি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সেক্ষেত্রে আমার কি কি ইনপুট লাগবে। যদি আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি সেক্ষেত্রে আমার বেস, ভূমি লাগবে, হাইট লাগবে, উচ্চতা লাগবে, এবং তার সাথে কি গুণ করতে হবে, হাফ গুণ করতে হবে। এই সমস্ত জিনিস বিশ্লেষণই হচ্ছে মূলত সমস্যা সমাধান বিশ্লেষণ। সমস্যা সমাধানের জন্য যে সকল বিশ্লেষণ দরকার আর কি মূলত। এরপরে আপনাকে প্রোগ্রামটা ডিজাইন করতে হবে অ্যালগরিদম অথবা ফ্লো চার্টের সাহায্যে। আপনি অ্যালগরিদম ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে সুডোকোডও ব্যবহার করতে পারেন, যেহেতু সুডোকোড হচ্ছে অ্যালগরিদমের শর্টার ভার্সন অথবা শর্ট হ্যান্ড, যেটাই বলে না কেন। আপনি অ্যালগরিদম অথবা ফ্লো চার্ট ব্যবহার করে আগে প্রোগ্রামটাকে
অ্যানালাইসিস করে ফেলবেন। তাতে করে হবে কি আপনার প্রোগ্রামটা খুব সহজে মিলে যাবে। আপনি বুঝতে পারবেন কোনটার পর কোনটা করতে হবে। পরবর্তীতে হচ্ছে অ্যালগরিদম বা ফ্লোচার্টকে ফলো করে কোডিং করতে হবে আপনাকে। কোডিং করার পরে সেটা কিন্তু বাস্তবায়ন করবেন, সেটাকে রান করবেন। আপনি যদি কোডটাকে পরবর্তীতে ব্যবহার করবেন তাহলে আপনি সেভ করে রাখতে পারবেন। এটাই হচ্ছে মূলত রক্ষণাবেক্ষণ করা। তো এটাই হচ্ছে আপনার প্রোগ্রাম বা সমস্যা সমাধানের ধাপ। এই দেখতে পাচ্ছেন আমি যেটা বলেছিলাম সেটা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি অ্যালগরিদম বা ফ্লো চার্টের মাধ্যমে। ফ্লো চার্টের ক্ষেত্রে প্রথমে একটা শুরু রুবিতে চিহ্ন দিয়ে শুরু হয়েছে, এরপর সামন্তিকের মাধ্যমে আমি ইনপুটটা নিলাম, এরপর পরবর্তী স্টেপে যেতে আয়তক্ষেত্রের মধ্যে চিহ্নের মধ্যে দেখুন আমি লিখে দিচ্ছি স্পষ্ট করে হাফ ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ এখানে দিয়ে আমি কাজটা হচ্ছে মূলত আমার প্রসেসিং এর কাজটা হচ্ছে। এরপর আমি রেজাল্টটা হাইব্রিড চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি প্রিন্ট এরিয়া। এরপর প্রোগ্রামটি শেষ। আর এটা যদি আমি অ্যালগরিদমের মাধ্যমে করি, ধাপ একে হচ্ছে শুরু, তারপরে হচ্ছে যে ইনপুটটা নিয়ে এলাম ভূমি উচ্চতা, এরপরে সূত্র ব্যবহার করলাম করে রেজাল্টটা 4 নম্বর ধাপে গিয়ে শো করলাম, এরপরে শেষ। তো এগুলো ফলো করলে মূলত আমরা এই প্রোগ্রামটা করেছি দেখুন। আর এখানে যে বেস আর হাইট নিয়েছি তা দুটোই কিন্তু ফ্লোট টাইপের হবে, ডাটা টাইপটা হবে ফ্লোট অথবা দশমিক টাইপের হবে। আর এগুলো তো আগেই বলেছি, এই ইনক্লুড করতে হবে এখানে stdio input output dot h, অর্থাৎ এটা একটা লাইব্রেরি। এই লাইব্রেরির মধ্যে printf scanf আর নানা ধরনের ফাংশন আছে। তো আমরা যখন printf scanf এই ধরনের ফাংশনগুলোকে ব্যবহার করব, তো সেটাগুলো যাতে সঠিকভাবে কাজ করে সেজন্য আগে আমাদেরকে হ্যাশট্যাগ ইনক্লুড করে এই লাইব্রেরিটাকে অ্যাড করে নিতে হবে, তাহলে এই কিছুগুলো সুন্দরভাবে কাজ করবে। আর সি হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই এখানে সবকিছুই স্মল ক্যারেক্টারে লেখা হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে ভেরিয়েবল। আর এগুলো আমি ইনপুট নিয়েছি দেখুন এন্টার বেস, ইনপুটটা নিলাম স্ক্যানএফ এর সাহায্যে, এটা প্রিন্ট করেছি। প্রিন্ট প্রথমে বলেছি প্রিন্ট করতে এন্টার বেস দিয়ে, তারপর স্ক্যানএফ এর সাহায্যে ইউজার থেকে ইনপুট নিয়েছি পার্সেন্টেজ এফ, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ কি ধরনের ডেটা আমি নিচ্ছি সেটাকে পূর্ণ সংখ্যার নাকি দশমিকের নাকি যা বাদ বাকি যা কিছু আছে। তো এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আমি ফরম্যাট স্পেসিফায়ার নিয়ে আরো বিশদভাবে আলোচনা করব। আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। তো স্ক্যানএফ এর মাধ্যমে দেখুন আমি এখানে বেস এর মধ্যে ইনপুটটা নিয়ে নিলাম। সিমিলারলি আবার হাইট নেওয়ার জন্য একটা মেসেজ দিলাম এন্টার হাইট, এরপর আবার স্ক্যানএফ এর সাহায্যে হাইটটাও নিয়ে নিলাম হাইট ভেরিয়েবলে। আর স্ক্যানএফ এর মধ্যেই শুধুমাত্র এম্পারসেন্টের ব্যবহার হয়, প্রিন্টের মধ্যে কিন্তু এম্পারসেন্টের ব্যবহার হয় না। এরপর আমি যে সূত্রটা এরিয়া নামক ভেরিয়েবল ছিল, এই এরিয়া ভেরিয়েবলে দেখুন এটা কিন্তু ডাটা ফ্লোটে, অর্থাৎ আমি যা কিছু করি না কেন রেজাল্টটা কিন্তু দশমিক আকারে নিয়ে আসবে। এই দেখুন হাফ ভূমি ইনটু উচ্চতার সূত্রটা দিয়েছি, এবং এই যে ভ্যালুগুলো আমি ইনপুট দিয়েছিলাম, মনে করেন বেস আমি 10 ইনপুট দিয়েছি, হাইটও 10 ইনপুট দিয়েছি। তো 10 ইনটু 10 ইনটু হাফ এগুলো গুণ হয়ে স্টোর হবে কোথায়? এরিয়াতে। এবং সর্বশেষে আমি এরিয়াটাকে প্রিন্ট করে দিয়েছি প্রিন্টএফ এর সাহায্যে। দেখুন এরিয়া, এটা ডাবল কোটেশনের মধ্যে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এরিয়া সমান পার্সেন্টেজ টু এফ। এখানে হচ্ছে যে আগে তো আমরা এখানে দেখেছেন আপনার পার্সেন্টেজ এফ, তো এখানে পার্সেন্টেজ টু এফ কেন লিখেছি? এটা হচ্ছে 2 দশমিক আসন্ন ঘর পর্যন্ত মানটা নেওয়ার জন্য এই পার্সেন্টেজ টু এফটা লিখতে হয়। আর স্ল্যাশ এন হচ্ছে পরবর্তী লাইন বা অথবা নতুন লাইনে যাওয়ার জন্য। ধরুন এটা একটা লাইন, তো আমি যদি এখানে স্ল্যাশ এন দিই, এই আমার কার্সরটা এখানে চলে আসবে, তো নতুন লাইনে চলে যাবে। তো এই হচ্ছে মূলত একটা প্রোগ্রাম বা প্রবলেম কি করে আপনারা খুব সহজে সমাধান করতে পারেন। তো আজকের জন্য এতটুকুই। পরবর্তীতে আমি বিভিন্ন ইউআরআই অনলাইন জাজের যে সমস্ত প্রবলেম আছে সেই সমস্ত নিয়ে আলোচনা করব, এবং বেসিক যে সমস্ত জিনিস রয়েছে সে সমস্ত ক্লিয়ার করে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলেন, তারপরে যে কোনো প্রোগ্রাম বিল্ড বলেন, সেটা হোক সি দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটা হোক জাভা ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটা হোক পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করব। তো সকলে ভালো থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।